অসহযোগী। মানিক বন্দ্যোপাধ্যায়। আড়তদার, যারা গুলায় প্রচুর মাল মজুত রাখে এবং সুযোগ মতো চড়া দামে বিক্রি করে। মারাত্মক, সাংঘাতিক, দুরন্ত, চঞ্চল, এঁটে উঠতে, সামলাতে, সর্বনাশ, ভীষণ বিপত্তি। ভেট, নজরানা, যুদ্ধের বাজারে কতভাবে কত কামাচ্ছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছিল, সেই সময় যে যেমন করে পারছিল উপায় করে নিচ্ছিল, ন্যায় নীতির কথা কেউ ভাবছিল না। চটলে মানে বিরাগ ভোজন করলে, বিরাগ ভোজন করলে। শটান মানে সোজাসুজি বা সরাসরি। নিস্তার, নিষ্কৃতি। জিম্মা হেফাজত। উনি স্বদেশী টদেশী করেন না, বিগড়ে দেন, মানে হর্ষনাথের পিস্তত ভগ্নিপতি সূর্যপদ। হর্ষনাথের পিস্তুত ভগ্নিপতি সূর্যপদ স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। হর্ষনাথের স্ত্রীর আশঙ্কা সূর্যপদ তার ছেলের ভালো করতে গিয়ে মন্দ না করে দেয়। দেশের কাজে যুক্ত হওয়াকে বিগড়ে দেওয়া বলা হয়েছে। জেল যেত না স্বদেশী করলে, মানে ব্রিটিশ রাজত্বে স্বদেশী আন্দোলনে যুক্ত হলে জেল খাটতেই হতো। হর্ষনাথ তাই মন্তব্য করেছেন, সূর্যপদ স্বদেশী করে না করলে নিশ্চয়ই জেল যেত। নেক্সট, মাস্টারিতে কি কারুর পেট চলে? মানে সেকালে স্কুল মাস্টারদের মাস মাহিনা এত কম ছিল যে নিজেদের অন্য সংস্থানও ঠিক মতো করতে পারতো না তারা। সেখানের স্কুলে মাস্টারের মাস মাহিনা এত কম ছিল যে নিজেদের অন্য সংস্থানও ঠিক মতো করতে পারতো না তারা। শুরুতে শুধরে দিতে হবে, মানে স্বভাব চরিত্র সংশোধন করে দিতে হবে। নিম্ন মানে বিনীত। শয়তানি মানে চালাকি বা বদমায়েশি। গুন্ডা মানে দুর্বৃত্ত। স্বস্তি মানে আরাম। অপকর্ম মানে খারাপ কাজ। অপকর্ম মানে খারাপ কাজ। দুরন্তপনা মানে দৌরাত্ম্য বা চঞ্চলতা। খটকা মানে সন্দেহ। রমেন তখন উৎসাহে ফুটছে, মানে 10 শতিনেক বা কাঙালি ভোজন করিয়ে রমেনের তখন দারুণ উৎসাহ উদ্দীপনা। গুদামঘর মানে মালখানা বা গোডাউন। সকলকে হাঁকিয়ে দিলেন, মানে সকলকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। আধার নেমে এলো রমেনের মুখে, কারণ রমেন হর্ষনাথের অনুপস্থিতিতে তারাই বাড়ির সামনে 7 দিন ধরে কাঙালি ভোজনের ব্যবস্থা করেছিল। আধার নেমে এলো রমেনের মুখে, মানে কারণ রমেন হর্ষনাথের অনুপস্থিতিতে তারই বাড়ির সামনে 7 দিন ধরে কাঙালি ভোজনের ব্যবস্থা করেছিল। তার উদার মন এতে তৃপ্তি পেয়েছিল, কিন্তু হর্ষনাথের উপস্থিতিতে তা বন্ধ হয়ে গেল। হর্ষনাথ এই সব ক্ষুধার্ত মানুষগুলোকে তাড়িয়ে দিল। বাবা হর্ষনাথের এই নিষ্ঠুরতা রমেনের মুখে যন্ত্রণার ছায়া ফেলে দেয়। বেয়াদব মানে আদব জ্ঞান নেই যার বা অভদ্র। ফতুর মানে নিঃস্ব। দন্তন্বয় হস্যই বিসর্গ দদ্যস্বয় বহ, নিঃস্ব। মতলব মানে চক্রান্ত। রিলিফে মানে ত্রাণে। ঘেন্না মানে ঘৃণা। শঙ্কিত মানে ভীত। মেজাজটা যায় বিগড়ে, মানে মেজাজ খারাপ হয়ে যায়। এমন একটা হাঁপ ছাড়া ভয় ভয় করে, মানে বাবা হর্ষনাথের অতিশয় কৃপণতায় রমেন অতিশয় ক্ষুব্ধ।
বাবা হর্ষনাথের অতিশয় কৃপণতায় রমেন অতিশয় ক্ষুব্ধ। দুর্ভিক্ষের সময় লোকে যখন খেতে পাচ্ছে না, তখন তার বাবা হাজার হাজার মণ চাল গুদামে ভরে ভরে রেখেছে। ক্ষোভে রমেনের ভাষা পাল্টে যাচ্ছে। সেদিকে তাকালে বাবা হর্ষনাথের ভয় করে। তার পরম শত্রু অনাথবাবু, রমেনের বাবা পরম শত্রু সাতগাঁয়ের অনাথবাবু। কারণ অনাথবাবুর জন্যই একদিন প্রায় 1000 মণ চাল রমেনের বাবা হর্ষনাথকে বাঁধা দামে বিক্রি করতে হয়েছে। তার পরম শত্রু অনাথবাবু, এটা ঘটনাটা কি বলছে, রমেনের বাবার পরম শত্রু সাতগাঁয়ের অনাথবাবু। কারণ অনাথবাবুর জন্যই একদিন প্রায় 1000 মণ চাল রমেনের বাবা হর্ষনাথকে বাঁধা দামে বিক্রি করতে হয়েছে। সেই চাল গুদামে রেখে পরে আরো চড়া দামে বিক্রি করতে পারত হর্ষনাথ, কিন্তু অনাথবাবুর জন্য তা হয়নি। তার সেই অনাথবাবুর সঙ্গে নাকি দেখা হয়েছে রমেনের, সেই অনাথবাবুর সঙ্গে নাকি দেখা হয়েছে রমেনের। লোকসান ক্ষতি বিলিয়ে দেবে, মানে বিতরণ করে দেবে। 40 টাকার জায়গা তুই ডট 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 তুই শিখেছিস, মানে দুর্ভিক্ষের সময় চালের দাম হু হু করে বেড়ে যায়। খোলা বাজারে চাল পাওয়া দুষ্কর হয়ে পড়ে। কালো বাজারে 14 টাকার চাল 40 টাকায় বিক্রি হয়। হর্ষনাথের ব্যবসায়িক বুদ্ধিতে খোলা বাজারে 1 টাকা লাভ রেখেই সেই চাল বিক্রি করা নিতান্ত নির্বুদ্ধিতার পরিচয়। তার ছেলে রমেনের সততা ও উদারতার সঙ্গে হর্ষনাথের হিসেবের অঙ্ক মেলে না। ছোট মুখে বড় কথা বলিসনি, থাবড়া খাবি। রমেন নিতান্তই এক কিশোর, তাই বাবা হর্ষনাথ তাকে ভর্ৎসনা করে। ভর্ৎসনা স্পেলিং হচ্ছে ভ খণ্ডত দন্তস্বয় রেব দন্তন্বয় আকার, ভ খণ্ডত দন্তস্বয় রেব দন্তন্বয় আকার। থাবড়া মানে চর। এর চেয়ে ছেলেটা শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল। এটার মানে ছেলেকে সূর্যপদর কাছে, সূর্যপদ দন্তস্বয় দীর্ঘ অন্তস্থ জয় রে পদ, সূর্যপদ দিয়ে তার সাথে র, সূর্যপদর কাছে, আর ওটা হচ্ছে অনাথ বাবু, সূর্যপদর কাছে মানুষ করতে পাঠিয়ে হর্ষনাথের হ পেটকাটা মূর্ধন্যস্বয় রেফ দন্তনয়াকার থ, হর্ষনাথের অনুশোচনা হয়। অ দন্তন্বয়স্যৌ তালবস্যকার চ দন্তন্বয়াকার, অনুশোচনা হয়। কারণ ছেলে রমেন তার মনের মতো হয়নি, তার লাভের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। হর্ষনাথের ব্যবসায়িক মনোবৃত্তি বয়জফলা ব দন্তস্বয়াকার অন্তস্থ অয়হস্যই ক, ব্যবসায়িক মনোবৃত্তি ম দন্তন্বয়কার মনো বয়রি তয়তয় হস্যই মনোবৃত্তি আর রমেনের উদারতার প্রতিটি ক্ষেত্রে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। হর্ষনাথের ব্যবসায়িক মনোবৃত্তি আর রমেনের উদারতায় প্রতিটি ক্ষেত্রে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। সূর্যপদর কাছে পাঠিয়েই তার ছেলের পরিবর্তন হয়েছে। এর থেকে মানুষ না হয়ে আগে যেমন তার ছেলে গুন্ডা শয়তানি ছিল তেমন থাকলেই ভালো হতো, তাতে অন্তত হর্ষনাথের এতখানি ক্ষতি হতো না। হাঙ্গামা মানে উৎপাত, চতুস্থির মানে চক্ষুস্থির মানে অবাক বা বিস্মিত, ঢেড়া পিটিয়ে দিয়েছিল মানে ঢোল বাজিয়ে প্রচার করে দিয়েছিল, ইস্তাহার মানে বিজ্ঞাপন, গুম হয়ে রইল মানে নির্বাক ও গম্ভীর হয়ে রইল, কারণ তারই ছেলে তার সঙ্গে অসহযোগিতা করবে তা হর্ষনাথ ভাবতেও পারেনি। এবার কোয়েশ্চেন আনসার্স। ফার্স্ট কোয়েশ্চেন, রমেন একবার মারাত্মক দুরন্ত হয়ে উঠেছিল। রমেনকে তার কার কোন গল্পের লেখা, কোন গল্পের চরিত্র, তার স্বভাব চরিত্র কেমন ছিল, কিভাবে তার স্বভাব চরিত্রের পরিবর্তন ঘটে। অসহযোগী গল্পে রমেন ধনেশগঞ্জের বিখ্যাত আড়তদার হর্ষনাথের একমাত্র পুত্র। অসহযোগী গল্পে রমেন হলো ধনেশগঞ্জের বিখ্যাত আড়তদার হর্ষনাথের একমাত্র পুত্র।
উদ্ধৃত অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী ছোট গল্পের অন্তর্গত। আলোচ্য অংশটিতে কিশোর রমেনের দুরন্তপনার কথা ব্যক্ত করেছেন। রমেন ছিল মারাত্মক রকমের দুরন্ত, সে ছিল অত্যন্ত চপল, অভদ্র এবং অবাধ্য। তার সঙ্গে হর্ষনাথ কিছুতেই পেরে উঠত না। উস্কো খুস্কো ঝাঁকড়া চুল ও গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন এখানে ওখানে দৌরাত্ম্য করে বেড়াতো। খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো সারাদিন। অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি হতো না। রমেনের দৌরাত্ম্যের দয় ঔকার রয়াকার তয়ময় জফলা একার দৌরাত্ম্যের জন্য হর্ষনাথকে বেশ কয়েকবার আদালতেও ছুটতে হয়েছিল। রমেনের দুরন্তপনায় অতিষ্ঠ এবং রমেনকে শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায় হর্ষনাথ তাকে কলকাতার শহরতলিতে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দেন। কি রমেনের দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে এবং রমেনকে শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায় হর্ষনাথ তাকে কলকাতার শহরতলিতে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দেন। সূর্যপদ ছিলেন পেশায় শিক্ষক এবং একজন আদর্শবাদী দেশপ্রেমিক। আদর্শ বয়াকার দয় দীর্ঘ আদর্শবাদী দেশপ্রেমিক দয়কার তালবস্য পয়রমহলা একার ময়হস্যইক দেশপ্রেমিক আদর্শবাদী সূর্যপদর সংস্পর্শে এসে যেমন শুধু শান্ত ভদ্র বাধ্য নম্রই ওঠে না, সে পরিণত হয় স্বার্থ শূন্য এক প্রকৃত মানুষে, স্বার্থবিহীন প্রকৃত মানুষে বা স্বার্থশূন্য এক প্রকৃত মানুষে। সূর্যপদর বাড়িতে দীর্ঘ 1 বছর থেকে রমেনের চরিত্রের কেবলমাত্র বাহ্যিক পরিবর্তনই হয়নি, তার মনোজগতের আমূল পরিবর্তন ঘটেছিল। নেক্সট কোয়েশ্চেন। রমেনের মা একটু আপত্তি করেছিল। কার লেখা কোন গল্পের অন্তর্গত? কোন ব্যাপারে রমেনের মা আপত্তি করেছিল? রমেনের মা কি যুক্তি দিয়েছিলেন? রমেনের বাবা উত্তর কি দিয়েছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসহযোগী ছোট গল্পের অন্তর্গত। রমেনকে কলকাতার শহরতলিতে হর্ষনাথের পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠানোর ব্যাপারে রমেনের মা আপত্তি করেছিলেন। রমেনের মা তার আপত্তির সপক্ষে জানিয়েছিলেন যে সূর্যপদ স্বদেশী বলে শোনা যায়। রমেনের মা তাই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে রমেনের ভালো করতে গিয়ে সূর্যপদ না রমেনের মন্দ করে বসে, অর্থাৎ নিজে স্বদেশী হয়ে রমেনকে না সেই ভাবধারায় যুক্ত করে ফেলে। দেশের কাজে যুক্ত হয়ে পড়লে রমেনের একুল ওকুল দুকুলি যাবে। তাই রমেনের মায়ের যুক্তিটা অগ্রাহ্য করার মতো নয়। নেক্সট, রমেনের বাবা হর্ষনাথ অবশ্য জানান যে সূর্যপদ খাঁটি স্বদেশী নন, মেকি স্বদেশী, টাকা উপার্জনের লক্ষ্যে স্বদেশী। সূর্যপদ ছেলেদের নিয়ে বিভিন্ন দল ও সংঘ করেন কেবলমাত্র চাঁদা তুলবার জন্যই, কারণ শিক্ষকতা করে কারোর অন্নসংস্থান হয় না, তাই উপরি আয়ের জন্য তাকে সচেষ্ট হতেই হয়। নেক্সট কোয়েশ্চেন। রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করেছিল রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করেছিল কার লেখা কোন গল্পের অন্তর্গত? রমেনকে বাবা হর্ষনাথ কি করে সামাল দিলেন? এই ঘটনার পর কি ভেবেছিলেন তিনি? উদ্ধৃত উদ্ধৃত অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী নামক ছোট গল্পের অন্তর্গত। রমেন ধনেশগঞ্জের বিখ্যাত আড়তদার হর্ষনাথের একমাত্র ছেলে। সে অতি দুরন্ত, অবাধ্য, জেদি ও গুন্ডা প্রকৃতির কিশোর। রমেন ম্যাজিস্ট্রেট পুত্রকে মেরে রক্তাক্ত করে দিলে বাবা হর্ষনাথ প্রমাদ গুনেন। বাবা হর্ষনাথ
প্রমাদ গুণেন, পয়রফলা ময়াকার দ, প্রমাদ গয়কার দন্তনায়িকার দন্তনা গুণেন। হর্ষনাথ ম্যাজিস্ট্রেট সাহেবকে খুশি করার জন্য প্রচুর দামি দামি উপহার দিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়ি যান। এর মধ্যে মার খাওয়া ছেলেটির জন্যই ছিল প্রায় 200 টাকার উপহার। সেখানে শ্রীমতী বসুর পদতলে লুটিয়ে পড়ে পুত্রের অব্যাহতি প্রার্থনা করেন। অবয়জফলা আকার অব্যাহতি, অবয়জফলা আকার হ তয়স্যই অব্যাহতি প্রার্থনা করেন। ছেলেকে তার কাছে নিজের কাছে রাখবেন না পরিকল্পনা করে তিনি বসু পরিবারকে আশ্বস্ত করতে চান। তালবস্যয় ব দন্তস্বয় ত। তাদের জানান রমেন কোথায় পালিয়ে গেছে, সে ফিরে এলেই গাছে বেঁধে তাকে চাপকে লাল করে দেবেন। এভাবেই হর্ষনাথ ম্যাজিস্ট্রেটের পরিবারকে সামলান। সেদিনই হর্ষনাথ ছেলেকে নিয়ে রওনা হন কলকাতার শহরতলিতে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর বাড়িতে। রমেন ম্যাজিস্ট্রেট পুত্রকে মেরে রক্তারক্তি করেছে শুনে হর্ষনাথ স্পষ্ট অনুধাবন করতে পারেন যে রমেনকে সামলানোর ক্ষমতা তার নেই। এমনভাবে চললে রমেন তার সর্বনাশ করবে একদিন, কারণ কুমিরের সঙ্গে ঝগড়া করে জলে বাস করা যায় না। তাই ম্যাজিস্ট্রেট সাহেবের মতো লোককে রাগালে তার মতো আড়তদার তো ধনে প্রাণে মারা যাবে। নেক্সট কোয়েশ্চেন, হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল। হর্ষনাথ কে, সে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, কোন ব্যাপারে সে রাজি হয়েছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পে হর্ষনাথ ধনেশগঞ্জের বিখ্যাত আড়তদার। অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে সে ছিল বদ্ধপরিকর। বদ্ধপরিকর মানে দৃঢ় প্রতিজ্ঞ, মানে ডিটারমাইন্ড। অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে সে ছিল বদ্ধপরিকর। সেই কারণেই ছেলে রমেনের সঙ্গে তার বিরোধ বাঁধে। ছেলেকে মানুষ করার জন্য হর্ষনাথ কলকাতার শহরতলিতে তার পিস্তুত ভগ্নিপোত স্কুল শিক্ষক সূর্যপদর বাড়ি গিয়েছিলেন। ছেলে রমেন ছিল অত্যন্ত দুরন্ত, অবাধ্য, জেদি ও উদ্ধত। উস্কো খুস্কো ঝাঁকড়া চুল ও গুন্ডার মতো চেহারা নিয়ে সে গ্রামের এখানে ওখানে ঘুরে বেড়াতো। গুন্ডার মতো মারপিট সহ নানা রকমের অকাজ করে বেড়াতো। রমেনের দুরন্তপনাকে সামাল দিতে হর্ষনাথকে 2-3 বার কোর্টেও যেতে হয়েছে। শেষে সে ম্যাজিস্ট্রেটের ছেলেকে মেরে রক্তারক্তি করলে হর্ষনাথ প্রমাদ গোনেন। তাই ছেলের স্বভাব চরিত্র পাল্টাবার জন্য, ছেলেকে মানুষ করার জন্য হর্ষনাথ শহরতলিতে সূর্যপদর বাড়ি যায়। হর্ষনাথের পিস্তুত ভগ্নিপতি সূর্যপদ রমেনকে তার কাছে রেখে মানুষ করার জন্য 2টি শর্ত রেখেছিলেন হর্ষনাথের কাছে। প্রথমত, 1 বছরের মধ্যে রমেনকে একবারও ধনেশগঞ্জে নিয়ে যাওয়া চলবে না। দ্বিতীয়ত, রমেনকে কোনো টাকা পাঠানো চলবে না। এই 2টি ব্যাপারে হর্ষনাথ রাজি হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ছেলেকে শুধরে দিতে পারবে বলে মনে হয় বক্তাকে? বক্তার সম্পর্কে কেন এমন মনে হয়েছে? বক্তার স্ত্রী এ ব্যাপারে কি বলেছিল? উদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কে হর্ষনাথের মতামত কি ছিল? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগী গল্পে বক্তা ধনেশগঞ্জের আড়তদার হর্ষনাথ। হর্ষনাথ তার বিগড়ে যাওয়া ছেলে রমেনকে মানুষ করার জন্য কলকাতায় তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে রেখে আসতে যান। সূর্যপদ তাকে শর্ত দেন যে 1 বছরের মধ্যে রমেন ধনেশগঞ্জে যাবে না এবং তার হাতে কোনো টাকা পাঠানো যাবে না। রমেনের মাসিক খরচ হিসেবে 50 টাকা দিতে চাইল। সূর্যপদ মাত্র 25, য় আকার তালবস্যা 50 আর 25 চন্দ্রবিন্দু চয় হস্যই তালবস্যা 25 টাকা নেন এবং বাকি টাকা সে ফেরত দেন। বলেন যে গরিব শিক্ষক বলেই হর্ষনাথের ছেলের খরচ চালাবার ক্ষমতা তার নেই। তবে রমেনের জন্য মাসে 25 টাকার বেশি লাগবে না। পরের মাসেও হর্ষনাথ 25 টাকা পাঠালে বাকি 25
50 টাকা পাঠালে বাকি 25 টাকা ফেরত চলে আসে। এসবে হর্ষনাথ খুশি হয়ে রমেনের মাকে কথাগুলো বলেন। রমেনের মা অবশ্য মৃদু মৃদু প্রতিবাদ করেছিলেন। তার ভয় ছিল সূর্যপদ কাছে থাকলে ছেলে স্বদেশী হয়ে যায়, তাহলে যদি স্বদেশী হয়ে যায় তাহলে সব যাবে, কারণ তিনি জেনেছিলেন যে সূর্যপদ স্বদেশী করে। দন্তস্বয় ব দয়েকা তালবস্বয় হসে স্বদেশী করে। তাই তার কাছ থেকে যদি রমেন স্বদেশী হয়ে যায় তবে তা ছেলে বিগড়ে যাবে, তবে তো ছেলে বিগড়ে যাবে বা তবে তার ছেলে বিগড়ে যাবে। সহর্ষনাথের পিস্তুত ভগ্নিপতি সূর্যপদ স্বদেশী করতেন ঠিকই, কিন্তু সে তো উম মানে অহিংস স্বদেশী বোধহয়, এটা কেটে গেছে। যদি তাই হতো, সে তো মিথ্যে স্বদেশী বোধহয়। যদি যদি সত্যি স্বদেশী হতো তবে সূর্যপদকে জেলে যেতে হতো, কিন্তু সূর্যপদ তো একবারও জেলে যাননি, কেবলমাত্র অর্থ উপার্জনের জন্যই স্বদেশী করতেন, এবং সেই জন্যই দল ও সমিতি গঠন করে চাঁদা আদায় করতেন। তাই তার কাছে ছেলের বিগড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নেক্সট কোয়েশ্চেন। না, তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি। তার বলতে কার কথা বোঝানো হয়েছে, আর কোথা থেকে তার এই পরিবর্তন হলো? প্রথম কদিন তার পরিবর্তন কোন রূপ দেখেছিলেন এবং কোন পরিবর্তন হর্ষনাথের চোখে পড়েছিল? তার বলতে মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পে ধনেশগঞ্জের আড়তদার হর্ষনাথের ছেলে রমেনের কথা বোঝানো হয়েছে। রমেনকে মানুষ করার জন্য হর্ষনাথ রমেনকে কলকাতায় তার পিস্তুত ভগ্নিপতির কাছে রেখে আসেন। 1 বছর পর রমেন বাড়ি ফিরলে হর্ষনাথ তার মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করেন। 1 বছর পর রমেন যখন পুজোর ছুটিতে ধনেশগঞ্জে ফিরে আসেন, তখন তার শান্ত এবং নম্র ভদ্র চেহারা, হাসিখুশি আচরণ হর্ষনাথের চোখে পড়ে। আগের সেই উস্কো খুস্কো ঝাঁকড়া চুলের বদলে ছোট ছোট করে কাটা চুল, পরনে তার সস্তা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, সেই আগের মতো অবাধ্যতা, অভদ্রতা ও শয়তানি একেবারে উধাও। প্রথম কদিন রমেনের চেহারা, কথাবার্তা, আচরণ দেখে হর্ষনাথ খুশি হয়েছিলেন, কিন্তু হর্ষনাথ রমেনের যে একমাত্র দোষ খুঁজে পেয়েছিলেন তা হলো সারাদিন সে বাইরে ঘুরে বেড়ানো, কিন্তু কোথাও কোনো অপকর্মের খবর না পাওয়া, এবং তার জামা কাপড়ে দস্যিপনার কোনো চিহ্ন ছিল না। এবং চিহ্ন না থাকায় এই দোষটাকে হর্ষনাথ নিশ্চিন্তে মেনে নিয়েছিলেন। ভেবেছিলেন রমেন এতদিন পর বাড়ি ফিরে নিশ্চয়ই পুরনো বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিচ্ছে। নেক্সট দিন 7 পরে কিন্তু তার মনে খটকা লাগলো। কার লেখা কোন গল্পের অন্তর্গত, তার বলতে কার কথা বোঝানো হয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ধৃত ব্যক্তির মনে খটকা লেগেছিল, রমেনের কোন পরিবর্তন সে চেয়েছিল। আলোচ্য অংশটিতে মানিক বন্দ্যোপাধ্যায় আর আলোচ্য অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পের অন্তর্গত। আলোচ্য অংশে তার বলতে ধনেশগঞ্জের আড়তদার হর্ষনাথের কথা বলা হয়েছে। তার ছেলেকে মানুষ করার জন্য কলকাতায় তার পিস্তুত ভগ্নিপতির কাছে রেখে এসেছিল। রমেনের বাড়ি ফেরার 7 দিন পর তার বাড়ির পাশের ফাঁকা বটগাছতলার পাত পেতে ভাত খাচ্ছে সতীনের লোক। রমেনের বাড়ি ফেরার 7 দিন পর তার বাড়ির পাশের ফাঁকা বট গাছতলায় পাত পেতে ভাত খাচ্ছিল শ3 লোক। তার দেখি 6 লোক আর তাদের খাবার পরিবেশন করছে রমেন ও তার বয়সী 20-25টি ছেলে। রমেনকে ডেকে জিজ্ঞেস করেন হর্ষনাথ এবং জানতে পারেন দরিদ্র নারায়ণের সেবার জন্য তার মা
ডাল চালের ব্যবস্থা করেছেন। অনাহারে ক্লিষ্ট, কয়ে লয়ে হর্ষই পেট কাটা মূর্ধন্যস্বয় ট, অনাহার ক্লিষ্ট কি দোষ মানুষগুলোর খাওয়া শেষ হলেই হর্ষনাথ সকলকে তাড়িয়ে দিলে রমেনের মুখে অন্ধকার হয়ে যায়, কারণ সে তাদের পরপর 7 দিন খাওয়ানোর কথা দিয়েছিল এবং 7 দিন পরেই ওরা গ্রামে ফিরে যেত। রমেন এই কার্যকলাপেই হর্ষনাথের মনে খটকা লাগার কারণ। লোভী, মুনাফাবাজ হর্ষনাথ চেয়েছিলেন রমেন যেন তার মনের মতো মানুষ হয়, তার মতো ব্যবসায়িক মনোবৃত্তি সম্পন্ন মুনাফাবাজ স্বার্থপর মানুষ, তার মতো ব্যবসায়িক মনোবৃত্তি মদ অন্তর্নয়কার মনোবৈরী তয়তয় হর্ষয় মনোবৃত্তি সম্পন্ন মুনাফাবাজ স্বার্থপর মানুষ। তাই তিনি তার চপল, অভদ্র ও শয়তান ছেলেকে ভদ্র, বাধ্য, নম্র, শান্ত করতে চাইলেও এটা তিনি কখনোই চাননি তার ছেলে পরোপকারী মনোবৃত্তি সম্পন্ন হোক। তাই প্রাথমিকভাবে রমেনের চারিত্রিক পরিবর্তনে হর্ষনাথ খুশি হলেও সূর্যপদর সংস্পর্শে এসে যে তার আমূল পরিবর্তন ঘটে গেছে হর্ষনাথকে প্রফুল্ল করার পরিবর্তে বিষণ্ণই করে তোলে। নেক্সট, আধার নেমে এলো রমেনের মুখে। কার লেখা কোন গল্পের অন্তর্গত রমেনকে? কখন তার মুখে আধার নেমে আসে? হর্ষনাথ রমেনের কোন পরিবর্তন আশা করছিলেন? উদ্ধৃত অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত অসহযোগী গল্পের অন্তর্গত। রমেন ধনেশগঞ্জের আড়তদার হর্ষনাথের একমাত্র সন্তান। হর্ষনাথ তাকে মানুষ করার জন্য কলকাতায় পাঠিয়েছিলেন তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে। স্বদেশপ্রেমিক সূর্যপদর কাছে রমেন পরিণত হয়েছিল স্বার্থশূন্য এক পরোপকারী মানুষে। তাই বাড়ি ফিরেই সপ্তাহখানেক পরে সে অনাহার ক্লিষ্ট শতিনেক মানুষকে এক এক সপ্তাহ ধরে খাওয়ানোর ব্যবস্থা করে। বাড়ির কাছে ফাঁকা বটতলায় পাত পেতে বসিয়ে তিনেক তালবস্য তয়হস্যই দন্তনায়িকার তিনেক লোককে সে খাওয়াচ্ছিল, পরিবেশন করছিল সে ও তার সমবয়সী 20-25টি ছেলে। রমেনের কাছ থেকে হর্ষনাথ জানতে পারে যে সে তার আবদারেই তার মা চাল ডালের ব্যবস্থা করেছেন। একথা শোনার পরই হর্ষনাথ রমেনের মায়ের কাছ থেকে ভাঁড়ারের চাবি নিয়ে নেন এবং দুর্ভিক্ষ পীড়িতদের খাওয়া শেষ হলেই তাদের তাড়িয়ে দেন। এ কারণেই রমেনের মুখে আধার নেমে আসে। লোভী মুনাফাবাজ হর্ষনাথ রমেনকে কলকাতায় মানুষ করতে পাঠালেও তিনি চেয়েছিল রমেন তার মনের মতো মানুষ হোক। তার মতো প্রাথমিকভাবে ছেলের পরিবর্তনে খুশি হলেও খুশি হলেও সূর্যপদর সংস্পর্শে এসে দন্তস্ব অনুস্বার সং দন্তস্বয় প পেটকাটা মূর্ধন্যস্বয় রে ফেকা সংস্পর্শে এসে তার পুত্রের মনোজগতে যে আমূল পরিবর্তন ঘটেছিল তা তিনি আশা করেননি। নেক্সট, দিন কতক পর হর্ষনাথ ব্যবসার কাজে 3 দিনের জন্য বাইরে গেল। কার লেখা কোন গল্পের অন্তর্গত? হর্ষনাথকে সেই সময় কি ঘটনা ঘটলো? যাওয়ার আগে হর্ষনাথ কি কি সাবধানতা অবলম্বন করেছিলেন? উদ্ধৃত অংশটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগী গল্পের অন্তর্গত। হর্ষনাথ হলো অসহযোগী গল্পে ধনেশগঞ্জের একজন বড় আড়তদার। আড়তদার। হর্ষনাথ বাইরে চলে যাওয়ার পরদিন সকালে রমেন সমবয়সীদের মতোই হাতে হর্ষনাথের বন্দুক ধরে বাবার কর্মচারীদের ভয় দেখিয়ে চাল লুট করে বিলিয়ে দেয় হাজার হাজার অভুক্ত মানুষের মধ্যে। তারই সমবয়সী 150 ছেলে তাকে এই কাজে সাহায্য করে।
তার আগে রমেন ঢেড়া পিটিয়ে দিয়েছিল গ্রামে তার বাবা ওই দিন চাল বিতরণ করবে বলে। পুলিশ এসে এ ব্যাপারে রমেনকে সাহায্য করেছিল যাতে কোনো গন্ডগোল না হয়। বাইরে যাওয়ার আগে হর্ষনাথ তার আড়তের কর্মচারীদের জানিয়ে দেয় যে রমেন যদি গন্ডগোল করে তবে তারা যেন রমেনকে সেই মতো শাসন করে, তার অবশ্য একা দুধুসদন্ত না। আর যদি অনাথবাবু এসে হাঙ্গামা করে তবে তারা যেন পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেয়। তাছাড়া অনাথবাবু কিভাবে তার ছেলে মাথা বিগড়ে দিচ্ছে তা জানতেও একবার থানায় ঘুরে আসেন। নেক্সট কোয়েশ্চেন, ছেলে ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে? কার লেখা কোন গল্পের অন্তর্গত? প্রসঙ্গ কি? কোন কথাকে ছেলে মানুষের কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তি সে কথা মনে রাখেননি কেন? উদ্ধৃষ্ট উদ্ধৃত অংশটি উদ্ধৃত উদ্ধৃত অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পের অন্তর্গত। কলকাতা থেকে বাড়ি ফেরার পর দুর্ভিক্ষ দয়হস্য ভয়েরে ফস্যই কর্মধন্যস্বয় খ দুর্ভিক্ষ পীড়িত পয় দীর্ঘই রয়হস্যই ত দুর্ভিক্ষ দয়হস্য ভয়েরে ফস্যই কর্মধন্যস্বয় খ দুর্ভিক্ষ পীড়িত পয় দীর্ঘই ডয় শূন্য রয়হস্যই ত। দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য কাঙালি ভোজনের ব্যবস্থা করলেও বাবা হর্ষনাথের তীব্র বিরোধিতায় তা বন্ধ হয়ে যায়। রমেন রাগে দুঃখে দুদিনের জন্য গৃহত্যাগ করে বিশিষ্ট সমাজসেবী অনাথবাবুর কাছে যায়। বাড়ি ফিরে এসে বলে বাবাকে অনুরোধ করে যে বাবা যেন তার গুদামের চাল 1 টাকা লাভে বেচে দেন, কিন্তু হর্ষনাথ তার হৃদয় সম পুত্রের কথায় কানে না দিয়ে রমেন হর্ষনাথকে জানায় সে হর্ষনাথের সব চাল সে বিলিয়ে দেবে। এই প্রসঙ্গে এই উদ্ধৃতি। নেক্সট, রমেন সূর্যপদর সংস্পর্শে এসে সম্পূর্ণ বদলে যায়। ন্যায় অন্যায় সে বোঝে, তাই বাবার গুদামে হাজার হাজার মন চাল থাকা সত্ত্বেও দন্তস্ব তয় তয় বয় একার ও সত্ত্বেও গ্রামের মানুষ না খেতে পেয়ে মরবে সে তা হতে দিতে পারে না। তাই সে হর্ষনাথকে বলে যে তার সব চাল বিলিয়ে দেবে। এই কথাই হর্ষনাথ ছেলে মানুষের কথা বলেছেন এবং তা মনে রাখার জন্যই প্রয়োজন নেই বলে মনে করেছেন। হর্ষনাথ ভেবেছিল যে তার আড়তের কর্মচারীরা সংখ্যায় অনেক, তাছাড়া তাদের গুদামঘর সবসময় তালাবন্ধ থাকে, তাই রমেনের ইচ্ছে করলেই সেখানকার চাল বিলিয়ে দিতে পারবে না। এমনকি জনা 50 বন্ধু এবং অনাথবাবুকে নিয়ে এলেও তা সম্ভব না। তাছাড়া থানাতেও জানানো আছে। এসব কথা ভেবে পুত্রের হুমকিতে কান দেননি হর্ষনাথ। নেক্সট কোয়েশ্চেন, অসহযোগী গল্পে কাকে অসহযোগী বলা হয়েছে? কে কার সঙ্গে সহযোগিতা করেছিল? তাকে কেন অসহযোগী বলা হয়েছে? গল্পের নাম অসহযোগী কত দূর সার্থক হয়েছে লেখো। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগী গল্পে ধনেশগঞ্জের আড়তদার হর্ষনাথের পুত্র রমেনকে অসহযোগী বলা হয়েছে। রমেন তার বাবা ধনেশগঞ্জের বড় আড়তদার হর্ষনাথের সঙ্গে অসহযোগিতা করেছিল। লোভী স্বার্থপর ব্যবসায়ী হর্ষনাথ কখনোই চাননি যে তার ছেলে উদার ও পরোপকারী হোক। কলকাতা থেকে ফেরার 7 দিন পরেই রমেন অনাহারে ক্লিষ্ট দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট অদন্তনয়াকার হয়াকার র কয়লয় হস্যই পেটকাটা মূর্ধন্যস্বয় ট অনাহার ক্লিষ্ট দুর্ভিক্ষ পীড়িত দয়হস্য ভয়েরে ফস্যই কর্মধন্যস্বয় খ দুর্ভিক্ষ পীড়িত পয় দীর্ঘই রয়হস্যই ত দুর্ভিক্ষ পীড়িত শতিনেক মানুষের জন্য
কাঙালি ভোজনের ব্যবস্থা করলে হর্ষনাথের বিরোধিতা হর্ষনাথের বিরোধিতায় তা বন্ধ হয়ে যায়। হতাশ রমেন গুদামের সমস্ত চাল 1 টাকা লাভে বিলি করে দেবার অনুরোধ জানায়। এবার পিতা পুত্রের সংঘাত লাগে। হর্ষনাথের অনুপস্থিতিতে রমেন তারই বন্দুকের সাহায্যে কর্মচারীদের ভয় দেখিয়ে তার গুদামের সমস্ত চাল দুর্ভিক্ষ পীড়িত ও অভুক্ত মানুষের মধ্যে বিলিয়ে দেয়। দয়হস্য ভয়রে ফস্যই কর্মধনস্বর ক দুর্ভিক্ষ পীড়িত পয় দীর্ঘই রয়হস্যই ত ও অভুক্ত অভয়স্যও কয়ত অভুক্ত মানুষের মধ্যে বিলিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত বাড়ি এসে সবকিছু দেখে গুম হয়ে যান হর্ষনাথ। এ কারণেই অসহযোগী গল্পে পুত্র রমেনকে পিতা হর্ষনাথের অসহযোগী বলা হয়েছে। অসৎ, অর্থলোভী, স্বার্থপর পিতার অসহযোগিতা করলেও রমেন কিন্তু দুর্ভিক্ষ পীড়িত অনাহার অনাহার ক্লিষ্ট মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। এভাবেই পিতার অসহযোগী হয়েছিল সে। তবে পিতার অসহযোগী হলেও রমেন ছিল সামাজিকতার সহযোগী, মনুষ্যত্বের সহযোগী। দন্তন্যস্যৌ পেটকাটা মূর্ধন্যস্যয় জফলা তয়বয়কার মনুষ্যত্বের সহযোগী, সাম্য ও উদারতার মূর্ত প্রতীক, সাম্য ও উদারতার মূর্ত প্রতীক। সমাজ বিরুদ্ধ অমানবিক কাজকর্মে অসহযোগিতার মতো উদার ও মানবিক কাজ রমেন করেছিল বলে। অন্যদিকে হর্ষনাথ মানবপ্রেমী পুত্রের সহযোগী হতে পারেননি বলেই এই নামকরণ সার্থক হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, রমেন তখন উৎসাহে ফুটছে। কার লেখা কোন গল্পের অন্তর্গত রমেনকে? কার উৎসাহে ফোটার কারণ কি? এই উৎসাহে জল ঢালা কিভাবে সম্ভব? উদ্ধৃত অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পের অন্তর্গত। অসহযোগী গল্পে রমেন মুখ্য চরিত্র। সে ধনেশগঞ্জের আড়তদার হর্ষনাথের একমাত্র পুত্র। কলকাতায় দীর্ঘ 1 বছর দেশপ্রেমিক আদর্শবাদী শিক্ষক সূর্যপদর কাছ থেকে রমেন পরিণত হয়েছিল স্বার্থশূন্য পরোপকারী মানসিকতার মানুষে। তাই বাড়ি আসার 1 সপ্তাহ পরেই সে দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট শতিনেক মানুষের জন্য কাঙালি ভোজনের ব্যবস্থা করে। তাদের বাড়ির পাশে ফাঁকা বটতলায় সে কাঙালিদের বসার ব্যবস্থা করে এবং 20-25 জন সমবয়সী ছেলেকে সঙ্গে নিয়ে সে নিজেই খাবার পরিবেশন করতে শুরু করে। নিরন্ন নিরন্ন মানুষগুলির মুখে হাসি ফোটাতে পেরে এবং তাদের অকুণ্ঠ আশীর্বাদ নিয়ে রমেন অতি উৎসাহে ফুটছিল তখন। পিতা হর্ষনাথ বাড়ি এসে রমেনের কাজ সব জানতে পারে রমেনের আবদারে তার মাই চাল ডালের ব্যবস্থা করে দিয়েছেন। একথা শুনেই হর্ষনাথ রমেনের মায়ের কাছ থেকে ভাঁড়ারের চাবি নিয়ে নেয়। দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর খাওয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের তাড়িয়ে দেয়। তখন রমেন হর্ষনাথকে জানায় যে সে তো তাদের 7 দিন খাওয়াবে বলেছিল, 7 দিন পরেই তারা গ্রামে ফিরে যাবে। এতে হর্ষনাথ যার পর নাই ক্ষুব্ধ হয়ে বলেন যে সে কি তাকে ফতুর করার মতলব করেছে। একথা শোনার পরই রমেনের উৎসাহে পুরো জল ঢালা হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, পরদিন সকালে আড়তের সামনে হই হই কাণ্ড শুরু হয়ে গেল। কার লেখা কোন গল্পের অন্তর্গত? কোথাকার আড়তের কথা বলা হয়েছে? হই হই কাণ্ড সম্পর্কিত ঘটনাটি বর্ণনা করো। যার নির্দেশে ঘটনাটি ঘটেছিল তার পরিচয় দাও। মানিক বন্দ্যোপাধ্যায় লেখা
অসহযোগী গল্পের অন্তর্গত। আলোচ্য অংশে ধনেশগঞ্জের ব্যবসায়ী আড়তদার হর্ষনাথের আড়তের কথা বলা হয়েছে। হর্ষনাথ ধনেশগঞ্জের বড় আড়তদার। তার গুদামে হাজার হাজার মন চাল গুদামজাত করা ছিল। গয়স্য দয়াকার মহাবর্গের গুদামজাত করা ছিল। আলোচ্য উদ্ধৃতিতে উদ্ধৃতিতে অসৌ দয়ধরি তয়স্যই তয়কার উদ্ধৃতিতে পুত্র রমেন কর্তৃক পিতা হর্ষনাথের আড়ত লুট করার ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আলোচ্য উদ্ধৃতিতে পুত্র রমেন কর্তৃক মানে পুত্র রমেনের দ্বারা পিতা হর্ষনাথের আড়ত লুট করার ঘটনা প্রতি ইঙ্গিত করা হয়েছে, ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। হর্ষনাথ কার্যোপলক্ষে বাইরে যাওয়ার পরদিনই রমেন স্বদেশীর মতো হাতে পিতার বন্দুক নিয়ে পিতার আড়তের কর্মচারীদের ভয় দেখিয়ে তার গুদামের চাল লুট করে বিলিয়ে দেয় হাজার হাজার অভুক্ত মানুষের মধ্যে। রমেনের বয়সী প্রায় ১০০ ছেলে তাকেই কাজে সাহায্য করে। নির্দিষ্ট দিনে রমেন গ্রামে ঢেড়া পিটিয়ে এই কাজটায় ১০০ ছেলে রমেনের বয়সী সাহায্য করেছিল। আর এই বটতলায় যে কি হলে অভুক্ত মানুষগুলোকে যে খাইয়েছিল সেগুলোতে ২০-২৫ জন, এটা একবার দেখে নিতে হবে, ২০-২৫ জন ছেলে ওকে সাহায্য করেছিল। স্বদেশীর মতো হাতে পিতার বন্দুক নিয়ে পিতার আড়তের কর্মচারীদের ভয় দেখিয়ে তার গুদামে চাল লুট করে বিলিয়ে দেয় হাজার হাজার অভুক্ত মানুষের মধ্যে। রমেনের বয়সী প্রায় ১০০ ছেলে তাকে কাজে সাহায্য করে। নির্দিষ্ট দিনে রমেন গ্রামে ঢেড়া পিটিয়ে জানিয়েছিল যে ওই দিন তার বাবা হর্ষনাথ নিজের গুদাম থেকে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের চাল বিলি করবেন। এই ঘটনার কথা রমেন থানায় গিয়ে জানিয়ে এসেছিল। তাই চাল বিতরণের সময় পুলিশ রমেনের কাজে বাধা দেয়নি। অসংখ্য মানুষ ভিড় করে গুদামের সামনে হৈ হৈ শব্দ চারিদিকে সংকেত করে উঠেছিল, শব্দে চারিদিক সচকিত করে উঠেছিল, চারিদিক সচকিত সচকিত হয়ে উঠেছিল। পরোপকারী স্বদেশী পরোপকারী স্বদেশী অনাথ বাবুর নির্দেশে এবং তারই নেতৃত্বে হর্ষনাথের আড়ত লুট হয়েছিল। পরোপকারী স্বদেশী অনাথ বাবুর নির্দেশে এবং তারই নেপথ্যে মানে পেছনে নেতৃত্বে হর্ষনাথের আড়ত লুট হয়েছিল। অনাথবাবুর জন্যই একবার প্রায় হাজার হাজার মন চাল বাঁধা দামে বিক্রি করতে হয়েছিল হর্ষনাথকে। দুদিন অনাথবাবুর সঙ্গে সাতগাঁয়ে কাটিয়ে এসে রমেন হর্ষনাথকে ১ টাকা লাভে গুদামের চাল বিক্রি করার অনুরোধ করেছিল, কিন্তু রমেনের সে কথায় কর্ণপাত করেনি হর্ষনাথ। তার দুর্ভিক্ষপীড়িত মানুষদের বাঁচাতে অনাথবাবু রমেনকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছিল। নেক্সট, সে চাপল্য শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে? কার লেখা কোন গল্পের অন্তর্গত? এখানে কার কথা বলা হয়েছে? তার কিরূপ চাপল্য ও শয়তানি পূর্বে ছিল, কিভাবে বোঝা গেল তা উড়ে গেছে? আলোচ্য অংশটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগী গল্পের অন্তর্গত। আলোচ্য অংশে ধনেশগঞ্জের প্রখ্যাত আড়তদার হর্ষনাথের একমাত্র পুত্র অবাধ্যতা, চাপল্য ও শয়তানির কথা বলা হয়েছে। আলোচ্য অংশে ধনেশগঞ্জের বিখ্যাত আড়তদার হর্ষনাথের একমাত্র পুত্রের অবাধ্যতা, চাপল্য ও শয়তানির কথা বলা হয়েছে। হর্ষনাথের ছেলে রমেন ছিল মারাত্মক রকমের দুরন্ত। ময়াকার রয়াকার তয়মক মারাত্মক রকমের দুরন্ত। সে ছিল অত্যন্ত চপল, অশান্ত, অভদ্র এবং অবাধ্য।
তার সঙ্গে হর্ষনাথ কিছুতেই এঁটে উঠতে পারত না। উস্কো খুস্কো ঝাঁকড়া চুল এবং গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে এখানে সেখানে ঘুরে বেড়াতো এবং নানা রকম অকাজ করে বেড়াতো। খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো সারাদিন। অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি, দন্তস্বয় ব দন্তস্বয় তয় হস্যই, স্বস্তি হতো না। তার দৌরাত্ম্যের ফলস্বরূপ হর্ষনাথকে বেশ কয়েকবার কোর্টেও যেতে হয়েছে। রমেনের দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে হর্ষনাথ তাকে কলকাতায় তার পিস্তুত ভগ্নিপতি আদর্শবাদী দেশপ্রেমিক শিক্ষক সূর্যপদর কাছে রেখে আসেন। তার আশা ছিল আদর্শবাদী শিক্ষক সূর্যপদর সংস্পর্শে রমেন প্রকৃত মানুষ হবে, এবং হয়েছিলও তাই। 1 বছর পর রমেন বাড়ি ফিরে এলে দেখা যায় যে সে শুধু শান্ত ভদ্র বাধ্য নম্র স্বভাবেরই হয়নি, সে পরিণত হয়েছে স্বার্থশূন্য একজন প্রকৃত মানুষে। দীর্ঘ 1 বছর রমেনের চরিত্রের শুধু বাহ্যিক পরিবর্তনই হয়নি, দীর্ঘ 1 বছরে রমেনের চরিত্রের শুধু বাহ্যিক বয়াকার হয় জফলা হস্যই ক বাহ্যিক পরিবর্তনই হয়নি, তার মনোজগতের আমূল পরিবর্তন ঘটেছিল। নেক্সট কোয়েশ্চেন, এ ছেলে তার সর্বনাশ করবে। কার লেখা কোন গল্পের অন্তর্গত? তার এ ছেলে বলতে কাকে বোঝানো হয়েছে? তার বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তা সর্বনাশ করবে এ কথার তাৎপর্য কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পের অন্তর্গত। উদ্ধৃতাংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পের অন্তর্গত। এ ছেলে বলতে অসহযোগী গল্পে ধনেশগঞ্জের প্রখ্যাত আড়তদার হর্ষনাথের ছেলে রমেনকে বোঝানো হয়েছে। তার বলতে অসহযোগী গল্পে ধনেশগঞ্জের আড়তদার হর্ষনাথকে বোঝানো হয়েছে। রমেন হর্ষনাথের একমাত্র ছেলে। তার দৌরাত্ম্যে হর্ষনাথ পাগল হয়ে যাবার জোগাড়। তিনি কিছুতেই তার সঙ্গে পেরে ওঠেন না। নিত্য নৈমিত্তিক ছেলের নানা কাণ্ডের বাপ হর্ষনাথ অতিষ্ঠ হয়ে পড়েন। তার মনে হয় যে রমেন পরবর্তীকালে হর্ষনাথের চরম সর্বনাশের কারণ হয়ে উঠবে। আসলে হর্ষনাথ খুবই ধনী ব্যবসায়ী, একমাত্র ছেলে রমেনের নানাবিধ দৌরাত্ম্যে তিনি অতিষ্ঠ হয়ে ওঠেন। তিনি কিছুতেই ছেলের নিত্য নূতন দৌরাত্ম্যের দয়ৌকার রয়াকার তয়ময় জফলা একার দৌরাত্ম্যের সঙ্গে পেরে উঠছিলেন না। তার জন্য তাকে বেশ কয়েকবার কোর্টে যেতে হয়েছিল। শেষে রমেন এক ম্যাজিস্ট্রেটের ছেলেকে মেরে রক্তারক্তি করে দেয়। তখন হর্ষনাথের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে রমেনের সঙ্গে পাল্লা দিয়ে চলা তার পক্ষে সম্ভব না। যুদ্ধের বাজারে ব্ল্যাক মার্কেটে 2 পয়সা কামাতে হলে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে চলবে না। তাই প্রায় 200 টাকার জিনিস নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের স্ত্রীর পায়ের সামনে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করেন এবং বিনা দ্বিধায় জানিয়ে দেন যে ছেলে ফিরে এলে চাপকে পিঠের ছাল তুলে নেবেন এবং ছেলেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবেন। নেক্সট কোয়েশ্চেন, ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে? অসহযোগী গল্পের কেন্দ্রীয় চরিত্র রমেনের হালকা কথার কথা বলা হয়েছে। রমেন তার বাবা হর্ষনাথকে বলেছিল যদি তার বাবা তার কথা না শোনে তবে সে সব চাল বিলিয়ে দেবে। হালকা কথার অর্থ হলো গুরুত্বহীন কথা। গয়হস্যৌ রয়হস্যৌ তয় ব হয় দীর্ঘই দন্ত না, গুরুত্বহীন কথা। অর্থাৎ হালকা কথা হলো এমন সব কথা থাকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ হালকা কথা হলো এমন সব কথা যাতে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এই হালকা কথার পরিণতি হয় ভয়ানক। কারণ হর্ষনাথ রমেনের কথা শোনেনি, তাই রমেন গ্রামে ঢেড়া পিটিয়ে দেয় যাতে করে হাজার হাজার মানুষ চাল নিতে পারে এবং চাল নিয়ে খেয়ে বাঁচতে পারে। পুলিশ এসেছিল, কিন্তু তারা চাল বিলিয়ে দেওয়ার ব্যাপারে সহায়তা। সন্ধ্যার সময় সব চাল বিলি হয়ে যায়। পরের দিন হর্ষনাথ ফিরে এসে সব কিছু শুনে গুম হয়ে যায়। বক্তা তার পুত্র
রমেনের কথার গুরুত্ব দিতে চাননি, কারণ ছেলে মানুষরা সেরা কত কি বলে থাকে, তাদের সব কথায় কান দেওয়া কি উচিত বলে সে মনে করেনি। তাড়াতাড়ি ভিতরে ঢুকে নিতাইবাবুর চক্ষু স্থির। নিতাইবাবু কে? তিনি কোথায় ঢুকে কি দেখলেন? চক্ষুস্থির কথার অর্থ কি? তার চক্ষুস্থির হওয়ার কারণ কি? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগী গল্পে নিতাইবাবু হলেন হর্ষনাথ বাবুর আড়তের প্রধান কর্মচারী। নিতাইবাবু একটু বেলা করে হেলতে দুলতে এসে প্রায় শ৫ লোক জমা দেখেন যে শ৫ তালবস্য শ পয়চন্দ্রবিন্দু আকার চয়েকার ক শ৫ লোক জমা হয়েছে আড়তের সামনে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে নিতাইবাবুর চক্ষু স্থির। আড়তের যে কোণে হাজার টিন তেল ছিল, পরশু পর্যন্ত সেখানে মেঝেতে তেল আর মশলার পুরো পাঁকের উপরই আড়তের সবাই বসে আছে। তফাৎ হর্ষনাথের দুনলা বন্দুক হাতে দাঁড়িয়ে। হর্ষনাথের ছেলে রমেন, রমেনের সমবয়সী ছেলেতে আড়ত বোঝায়। চক্ষুস্থির কথার অর্থ বিস্মিত হতবাক হওয়া। এক কথায় বলা যায় চক্ষু চড়ক গাছ, অর্থাৎ চক্ষু বিস্ফোরিত হয়ে যাওয়া। এরপর যা ঘটলো তা মনে রাখার মতো। নিতাইবাবু চাবি না দেওয়া গুদাম ঘরের চাবি ভাঙতে হয়। তারপর নিতাইবাবুকে হাত ধরে নিয়ে গিয়ে তেল বার করার স্থানে স্থানে বসিয়ে দেয়। রমেন হাতে বন্দুক নিয়ে তাদের পাহারা দেয়, জানায় যে কেউ যদি ফিকির করে তবে তাকে বন্দুকের গুলি খেতে হবে। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত রকম গুদাম থেকে সমস্ত চাল বোধহয় গুদাম থেকে বার করে হাজার হাজার লোকের মধ্যে বিলি করে দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন। কথাটা হর্ষনাথ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। হর্ষনাথকে, এটা 2018-এর কোয়েশ্চেন। কার কোন কথা সে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কেন উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এ ব্যাপারে উদ্দিষ্ট ব্যক্তির বক্তাকে আর কি বলেছিল? হর্ষনাথ ধনেশগঞ্জের একজন প্রখ্যাত আড়তদার। তার আড়তে প্রচুর খাদ্যশস্য মজুদ ছিল। কয়াকার দরজাপোলা তালবস্য দন্তস্বরজাপোলা খাদ্যশস্য। তার ছেলে রমেন বলেছিল যে হর্ষনাথ যে দামে চাল কিনছে 1 টাকা লাভ রেখে সব চাল বিক্রি করে দিলে তার ক্ষতি হবে না, এতে বহু লোক খেয়ে বাঁচবে। কথাটা হর্ষনাথ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। হর্ষনাথ অর্থ পিশাচ লোক। হয় রে, অর্থ পয়স্বই তালবস্যাকার চ, অর্থ পিশাচ লোক। অর্থ ছাড়া সে আর কিচ্ছু বোঝে না। ছেলে রমেনের কথা শুনে সমস্ত চাল বিক্রি করে দিলে তার আশানুরূপ লাভ হবে না, তাই সে রমেনের কথাকে উম, কথার কথা মনে করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। হর্ষনাথের কথায় রমেন দুঃখ পায়। বাবার এরূপ আচরণ তার ভালো লাগে না। মানুষ না খেয়ে মরবে আর বাবা হাজার হাজার মন চাল মজুদ রাখবে, তা সে কিছুতেই হতে দেবে না। সে সব চাল বিলিয়ে দেবে। সে আরো জানায় যে হর্ষনাথকে সে মানুষ খুন করতে দেবে না। বিষয় সংক্ষেপে। ধনেশগঞ্জের মস্ত আড়তদার হর্ষনাথ। একমাত্র ছেলে রমেনের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত বা উদ্বিগ্ন। অনেক চিন্তা করে তিনি রমেনকে মানুষ করার ভার তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদ দিয়ে সূর্যপদর উপর সম্পন্ন করেন। রমেনের মা অবশ্য আপত্তি করেছিলেন, কিন্তু হর্ষনাথ সে আপত্তি কানে তোলেননি। সূর্যপদ স্বদেশী করতেন, তার সংস্পর্শে ছেলে বিগড়ে যেতে পারে, এসব প্রশ্ন হর্ষনাথের আড়তদারির বুদ্ধিতে অন্যায় বলে মনে হয়নি। সূর্যপদর কাছে গিয়ে হর্ষনাথ তার ছেলেকে মানুষ করার
দেওয়ার অনুরোধ জানায়। সূর্যপদ আশ্বাস দেয় যে তার ছেলেকে মানুষ করে দেবে, তবে একটা শর্ত ছিল, 1 বছরে সে গণেশগঞ্জে যেতে পারবে না, আর সোজাসুজি তাকে কোনো টাকা পাঠানো চলবে না। সূর্যপদ শর্ত শর্তে হর্ষনাথ রাজি হয়ে বাড়ি ফিরে আসে। 1 বছর পর রমেন পুজোর ছুটিতে বাড়ি আসে। ছেলের পরিবর্তন দেখে হর্ষনাথ খুব খুশি। ছেলের চেহারা, কথা ও ব্যবহারে শান্তশিষ্ট ভদ্রতার ছাপ স্পষ্ট। আগেকার সেই উগ্রতা নেই, কিন্তু দিন 7 পরে হর্ষনাথের মনে একটা খটকা লাগে। একদিন আড়ত থেকে দুপুরে ফিরে হর্ষনাথ দেখতে পায় প্রায় 100 দুর্ভিক্ষ পীড়িত কাঙালি পাশের বটতলায় পাত পেতে ভাত খাচ্ছে, আর তাদের খাবারের পরিবেশন করছে কিছু সমবয়সী, রমেনের সমবয়সী 25-30টা ছেলে। রমেনের মাও এতে খুব খুশি। কাঙালিরা খেয়ে ছেলেকে আশীর্বাদ করলে ছেলের ভালো হবে, এই ছিল তার ধারণা। সব দেখে হর্ষনাথ অবাক। আগে রমেনের মায়ের কাছ থেকে ভাড়া ঘরের চাবিটা হস্তগত হস্তগত করে তারপর কাঙালিদের তাড়িয়ে দেয়। রমেন হর্ষনাথের এই ব্যবহারে দুঃখ পায়, কারণ সে কথা দিয়েছিল কাঙালিদের 7 দিন খাওয়াবে। এই ঘটনার পর 2 দিন আর রমেনকে খুঁজে পাওয়া গেল না। রমেনের মা কেঁদে অস্থির। ছেলের কাজে হর্ষনাথ অত্যন্ত ক্ষুব্ধ। কর্মদংশক হয় হর্ষু বৈধ। মনে মনে ভাবলো, রমেন বাড়ি ফিরলে তাকে আর আস্ত রাখবে না। কিন্তু 2 দিন পরে ছেলে বাড়ি ফিরলে তার চোখ মুখের অবস্থা দেখে হর্ষনাথ তাকে কিছুই বলতে পারলো না। হর্ষনাথ রমেনকে প্রশ্ন করে জানতে পারে যে সে হর্ষনাথের পরম শত্রু কি বেশ অনাথবাবুর সঙ্গে 7 গাঁয়ে গিয়েছিল। রমেন তার বাবাকে গুদামজাত সমস্ত চাল 1 টাকা মানে লাভ রেখে বিক্রি করে দিতে বলে, কারণ তাতে বহু মানুষের প্রাণ বাঁচবে। হর্ষনাথ রাজি না হলে সে সব চাল বিলিয়ে দেবে। হর্ষনাথ রমেনের কথায় তেমন আমল দেয় না। এরপর হর্ষনাথ থেকে ব্যবসায়ের কাজে 3 দিনের জন্য বাইরে যেতে হয়। যাওয়ার আগে সে আড়তে বলে যায় যে রমেন এসে কোনো গোল করলে তাকে যেন শাসিয়ে দেওয়া হয় বা শাসন করা হয়, তালবস্য একা দন্তস্ব দন্ত ন, আর অনাথবাবু এলেও তাকে যেন শাসিয়ে দেওয়া হয়। পরের দিনই রমেন হর্ষনাথের বন্দুক নিয়ে আড়তের লোকজনের সামনে হাজার হাজার লোককে চাল বিলি করে দেয়। রমেনের সমবয়সী অন্তত 150 ছেলে তাকে সাহায্য করে। এর আগে রমেন গ্রামে ঢেড়া পিটিয়ে বলে দিয়েছিল যে চাল বিতরণ করা হবে, এবং থানায় খবর দিয়েছিল যে হর্ষনাথ চাল বিতরণ করবে। ফলে পুলিশ এসে চাল বিতরণে সাহায্য করে। এই খবর পেয়ে হর্ষনাথ পরের দিনই ফিরে আসে। ছেলের এই অসহযোগিতা দেখে সে গুম হয়ে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না।